হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেখেয়ালি মন। কেমন আছো সবাই? চলো আজকে আমাদের সঙ্গে ঘুরে নেবে 2024-এর বছর শেষের লাস্ট ট্যুর। তাই এইবারের আমাদের ডেস্টিনেশন ছিল চিলাপাতার জঙ্গল। বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম বোলপুরের উদ্দেশ্যে গাড়ি করে। আমাদের সরাইঘাট এক্সপ্রেসের রিজার্ভেশন বর্ধমান থেকে পাইনি, তাই বোলপুর থেকে টিকিট কাটা হয়েছিল। তাই ভেঙে ভেঙে যাব না বলে তাই ডাইরেক্ট বেরিয়ে গেছিলাম বোলপুরের জন্য। আচ্ছা, বেশ বলে রাখি, এইবারে আমাদের তিনজনের সঙ্গে কিন্তু আরও তিনজন যোগ হয়েছে। আমার ছেলের বান্ধবী দিতি, তার মা বাবা, আমরা ছজন এইবার বেরিয়ে পড়েছি জঙ্গল এবং গৌহাটির উদ্দেশ্যে। প্রত্যেকটা ভিডিওতে এক একটা দিনের করে আমি ভিডিও তোমাদেরকে দিতে থাকবো। তাহলে চলো, বাইপাস ধরে ছুটে চলেছি বোলপুর স্টেশনের উদ্দেশ্যে, কারণ 6:05-এ সরাইঘাট এক্সপ্রেস ঢুকে পড়বে। ট্রেন একটুখানি লেট চলছে। আমরা 2:30 নাগাদ বেরিয়েছি, কারণ হাতে সময় রেখেছিলাম যে বাই চান্স যদি রাস্তাঘাটে যেতে যেতে বাচ্চাগুলোর কোনো অসুবিধা হয় তাতে আমরা দাঁড়াতে পারি। চৌপাহাড়ি জঙ্গল পেরিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি। এই চৌপাহাড়ি জঙ্গলটা খুব মায়াবী লাগে। এই তো মনে হচ্ছে শান্তিনিকেতন ঢুকে পড়ছি, কিন্তু চৌপাহাড়ির থেকে বাঁ দিকে না বেঁকে আমরা ডান দিকে সোজা রাস্তায় ছুটে চললাম এবং পৌঁছে গেলাম বোলপুর স্টেশন। এইবার এই গন্তব্য থেকে আমাদের ট্রেন ধরার পালা। দেখুন, বাচ্চাগুলো কিন্তু অলরেডি দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আমরা সেই দুষ্টুমিকে ম্যানেজ করতে করতে চলেছি ওয়েটিং রুমের দিকে, কারণ আমাদেরকে এখন প্রায় 1-1.5 ঘন্টা বসে থাকতে হবে। কারণ আমরা প্রায় 4:55-তেই মানে 5টার আগেই কিন্তু পৌঁছে গেছি শান্তিনিকেতন স্টেশনে। কিছুক্ষণ চা কফি খেয়ে অ্যানাউন্সমেন্ট শুনে আমরা ওয়েটিং রুম থেকে বেরিয়ে এগিয়ে চললাম আমাদের কোচের দিকে, কারণ প্রত্যেকটা কোচ নাম্বার দিয়ে দিয়েছে। তাই সরাইঘাট এক্সপ্রেস যেমন করে কোচ সেটেলমেন্ট করা আছে সেইভাবে আমরা চলে এসেছি আমাদের কোচ যেখানে প্লেস সেখানে। এই যে ট্রেন ঢুকছে, আমাদের মোস্ট অ্যাওয়েটেড ট্রিপ অফ দ্য ইয়ার এন্ড ইজ জাস্ট টু বিগিন। তাই ট্রেন থামা মাত্র আমরা তাড়াহুড়ো করতে লাগলাম ট্রেনে ওঠার জন্য, কারণ স্টপেজ খুব বেশি নেই আর সাথে লাগেজ বেশ অনেকগুলি। তাই বাচ্চা দুটোকে নিয়ে তাড়াতাড়ি করে শ্রুতি এগিয়ে চলেছে, কারণ আমি পেছনে ভিডিও রেকর্ডিং করছি। তাই আমাকে কেউ কোনো কিছু হেডেক দেয়নি। পিঠে একটা ব্যাগ নিয়ে কোনো রকমে ধীরে সুস্থে ট্রেনে উঠে গেলাম এবং নিজেদের সিটগুলো বুঝে নিলাম, কারণ ট্রেন কিন্তু ফুল, একটা সিট কোথাও কিছু ফাঁকা নেই। তাই সব দিক দেখে শুনে সেটেল হয়ে গেলাম। এই যে রাত পার করে পৌঁছে গেছি আমরা নিউ আলিপুরদুয়ার স্টেশনে। তোমরা হয়তো ট্রেনটা দেখে ভাবছো রাত অন্ধকারে ঢুকেছি, বাজছে 4:20। আর বিশ্বাস করো, আমরা ঠাকুর ডাকছিলাম যেন ট্রেনটা লেট করে, কারণ ট্রেনটার অ্যাকচুয়াল টাইম ছিল রাত্রি 3:40 রাইট টাইম ছিল, কিন্তু যাই হোক একটু লেট করেছে। আর এইবার দেখো তোমরা, ঘন কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। জাস্ট দেখো পেছনটা, এটা পুরোটা কুয়াশা, আর বাইরেও ঠিক এরকম কুয়াশা। আরেকটা কথা বলি তোমাদেরকে, এই যে গাড়িটা দেখছো, এই গাড়িটা আমাদের যে হোমস্টে সেখান থেকে পাঠানো হয়েছে। যে দাদাটি এসেছিল বেশ ভালো, এই দাদা রাত্রি 4টের আগেই বেরিয়ে গেছিল আমাদেরকে নিতে আসার জন্য। আর আমরা স্টেশন থেকে যখন রওনা দিই তখন তোমরা দেখো রাস্তাটা কেমন কুয়াশা, সামনে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। এইটা আমরা কিন্তু চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে, মেইন আলিপুরদুয়ার দিয়ে ঢুকে জঙ্গল প্রায় দেখো, হাতির বোর্ডও কিন্তু লাগানো। এই সোজা রাস্তা চলে গেল বক্সা, জয়ন্তী চলে গেল। এই যে এটা, ও আচ্ছা, এটা হচ্ছে আমরা যাচ্ছি। বিশ্বাস করো, এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম আর গাড়ির হেডলাইটে যখন কুয়াশাগুলো হালকা করে ধোঁয়ার মতন উঠছিল না, ঠিক মনে হচ্ছিল কোনো ভুতুরে সিনেমার শুটিং চলছে। এই গল্প করতে করতে এক জায়গায় দাঁড়িয়ে চা খেয়ে একটু ভোরের আলো ফুটতেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোমস্টে মনের মানুষ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই হোমস্টেটা আমরা অনলাইনেই বুক করে এসেছিলাম। অনলাইন বলতে এনাদের সঙ্গে যোগাযোগ করে আমরা অগ্রিম বুকিং করেই এখানে এসেছি। পুরোটা কুয়াশায় ঢাকা, টিপ টিপ করে শিশির বিন্দুগুলো বৃষ্টির মতন পড়ছে। ফুলগুলো, পাতাগুলো, ঘাস তখনও কিন্তু ভেজা। রাস্তা বেশ ভালো, আর প্রাণের ভেতরটা কিন্তু ধুকপুক করছিল, কারণ যখন অন্ধকার জঙ্গল এরিয়া পেরোচ্ছিলাম তখন মনে হচ্ছিল কোথাও থেকে যদি কিছু বেরিয়ে আসে তাহলে তো হয়ে গেল, কারণ আমি খুব ভীতু।
আচ্ছা, আমার ভিতুর দলে আরেকজনও ছিল, সেটা হচ্ছে দিব্যেন্দুদা, মানে দিতির বাবা। কারণ আমরা দুজনে ভিতু, কিন্তু আমাদের বাকি সঙ্গীরা বেশ সাহসী। এবার চলো এই হোমস্টেটা আমার ক্যামেরা লেন্সে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হোমস্টেটা কিন্তু অনেকটা প্রপার্টি নিয়ে করা। আর দেখো, ভোরের এই কুয়াশায় ঢাকা পুরো। ভোর 6:05 আমাদের আলিপুরদুয়ার স্টেশন থেকে, নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে এইখানে পৌঁছতে সময় লেগেছিল প্রায় 1 ঘন্টার ওপর। কারণ যেহেতু রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল, তাই আমাদের যে ড্রাইভার জয়ন্ত রাভা, অতিরিক্ত ভালো ছেলে, সে আমাদেরকে খুব ভালোভাবে নিয়ে এসেছিল। আচ্ছা, রুম ট্যুরটা একটু করে নাও দেখি। একটা বড় বেড, সাইডে একটা টেবিল, টি টেবিল, আর বেশ বড় বাথরুম, যথেষ্ট গোছানো, পরিষ্কার, গিজার আছে, টয়লেট্রিজ দেওয়া আছে, টেলিফোন, শাওয়ার, এভরিথিং অ্যাভেলেবেল, প্লাগ পয়েন্টস যথেষ্ট। আরেকটা বেনিফিট হচ্ছে এই রুমের পিছনেও কিন্তু একটা ব্যালকনি আছে। আর সাইডে যেটা তোমরা কুয়াশায় কিচ্ছু বুঝতে পারছো না, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ধান ক্ষেত, যখন তখন হাতি হানা দেয়। আমাদের ঠিক পাশের রুমটা, এটাও আমরা নিয়েছিলাম। এইটা চলো ঘুরে দেখে নেবে। এখানেও কিন্তু একটা টি টেবিল, সাইড টেবিল, একটা বড় বিছানা, 3 জন আরাম করে শুতে পারবে, বেতের ড্রেসিং টেবিল, বেতের চেয়ার। পুরো ঘরটা কিন্তু উডেন, সব জায়গায় যথেষ্ট প্লাগ পয়েন্ট করা আছে, এবং এইটারও কিন্তু পেছন দিকে একটা ব্যালকনি আছে। এই পুরো যে দুটো রুম আমরা নিয়েছিলাম ওপরে, সেই দুটো রুমেরই কিন্তু ভাড়া 1500 টাকা করে পার ডে পড়েছে। 650 করে এটার ফুড প্যাকেজ, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার। বেড টি এবং ব্রেকফাস্টের টি কিন্তু ইজিলি অ্যাভেলেবেল। বিকেলেও তোমরা একটা করে টি পাবে, মানে ঘরে যতজন থাকবে তারা টি পাবে। সেগুলো সব 650 প্যাকেজের মধ্যে। আচ্ছা, এইখানে সকালে একটু এসে আমরা ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ আমরা যেহেতু অনেক রাত করে নেমেছিলাম, তাই ঘুমিয়ে নিয়ে আমরা সকালে ফ্রেশ হয়ে উঠি, এবং ফ্রেশন আপ হয়ে যখন এদিকে দেখি দূরে অনেক ময়ূর ডাকছে। ময়ূরের ডাকে ঘুমটা ভেঙে গেছিলো। আর চারিপাশটা খুব সুন্দর লাগছিল, একদম মায়াবী, পুরো ধান ক্ষেত। এই ধান ক্ষেত কিন্তু অ্যাকচুয়ালি কালো নুনিয়া চালের চাষ হয়। এখানে সবাই কেটে নিয়েছে, খালি আমাদের হোমস্টের সামনে কিছুটা প্যাচ এরিয়া ছিল যেখানে ধান চাষ এখনো হচ্ছিল, ওরা আস্তে আস্তে ধান কাটছে। এই পুরো হোমস্টেটা খুব সাজানো এবং গোছানো, খুব ভাল লাগছিল এখানে। বাচ্চাগুলো স্পেশালি খুব মজা করছিল। এই হোটেলটার কিন্তু সামনে দেখো, এই যে ফেন্সিংটা দেখতে পাচ্ছ, পুরোটা ইলেকট্রিক ফেন্সিং করা। এই ফেন্সিংয়ের পরে আবার আরেকটা বাউন্ডারি আছে, মেন বাউন্ডারি। আজকে সকালবেলায় আমাদের সেরকম কিছু করবার নেই, কারণ আমরা আজকে দুপুরের 3:30 জঙ্গল সাফারির প্ল্যানটা বুক করেছি। তাই জন্য আমাদের সকালটা আজকে একটুখানি পায়ে হেঁটে বেরোবো। ততক্ষণ তোমাদেরকে একটুখানি এই রিসর্টটা ঘুরিয়ে দেখিয়ে দিই যে হোমস্টেটা ঠিক কেমন। পুরো সুন্দর সুন্দর গাছ লাগানো, প্রত্যেকটা গাছে ফুল ফুটেছে। এইটা কিন্তু ওদের একটা আউটার ডাইনিং এরিয়া। এখানে লোকেরা যদি চায় এসে অনায়াসে কোনো বার্থডে পার্টি বা কোনো থিম পার্টি যেটাই হোক, তারা কিন্তু প্ল্যান করতে পারে। আর দেখো, এরা কিন্তু পাথর কুড়োতে শুরু করে দিয়েছে, কারণ সব থেকে বেশি আনন্দ কিন্তু এই দুটোই পেয়েছে। কারণ ওরা সবসময় চায় যে এমন কোথাও যাবে যেখানে ওরা আনন্দ করতে পারে। আর আমাদেরও ফার্স্ট প্রেফারেন্স সেটাই থাকে, যে বাচ্চাগুলো যেন এনজয় করতে পারে। কারণ আমরা বড়রা সব জায়গাতেই অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু বাচ্চাদেরকে একটা এমন জায়গা দেওয়া উচিত যেখানে ওরা অন্তত নিজেরা মন খুলে থাকতে পারে। এই দেখো, এইটা হচ্ছে আমাদের পুরো হোমস্টেটার ভিউ, কত সুন্দর না? এটা হচ্ছে ব্যাকইয়ার্ডটা। এই ব্যাকইয়ার্ডে এইটা হচ্ছে আমাদের উডেন কটেজের ওপর নিচে পেছনের ব্যালকনিগুলো। এখানেও দেখো কিছু সুপুরি গাছ চাষ করা হচ্ছে, লাইন দিয়ে লাগানো। আর এখানে কিন্তু প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্টস করা আছে, মানে তোমরা গ্রুপে আসলে কিন্তু বেশ ভালোভাবে বসে বসে আড্ডা দিতে পারবে নিজেদের বন্ধু এবং আত্মীয় পরিজনদের সঙ্গে। আমরা এবার চলে এসেছিলাম হোটেলের রেস্টুরেন্টে। এই যে রেস্টুরেন্টটা বেশ সাজানো গোছানো, পয় পরিষ্কার। আর ইনি হচ্ছেন চন্দনদা, ইনি এখানকার মেন শেফ। এনাকে আপনি যেমনটি বলবেন ঠিক তেমনভাবে উনি রান্না করে দেবেন, এবং ব্যবহার খুব ভালো। আর এই যে হলুদ গেঞ্জি পরা, হাসি মুখে, ইনি হচ্ছেন কাঞ্চনদা। ইনি কিন্তু আরেক মালিক, ইনি কিন্তু এনার সঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করছে। আর এই যে দিদি, ইনি হচ্ছেন কাঞ্চনদার ওয়াইফ। উনি খুব লাজুক, তাই উনি আমাদের তরকারিগুলো বাড়ছেন।
আর কাঞ্চনদা, চন্দনদা সবাই মিলেমিশে রান্না করে আমাদেরকে পরিবেশন করেছে সকালের গরম গরম জলখাবার, লুচি, আলু ফুলকপির তরকারি এবং একটা করে ডিম সেদ্ধ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের তো 650 টাকা করে পার হেড 4 জনের দিয়েইছি বড়দের। বাচ্চাদের তো ওইখান থেকেই হয়ে যাবে, খালি মাছ, ডিম এক্সট্রা যেটা নেব সেগুলো আমরা আলাদা করে তাদেরকে পেমেন্ট করে দেব। কিন্তু 6 বছর বয়স অবধি বাচ্চাদের কোনো খাবারের টাকা লাগে না, সেটা ওনারা আগেই বলে দিয়েছেন। কিন্তু আমাদের বাচ্চারা তো বড় হয়ে গেছে, তাই আমরা কিন্তু যেটা এক্সট্রা নিয়েছি সেগুলোর পেমেন্ট আমরা করে দিয়েছি। এইবার আমরা বেরিয়ে চলেছি একটু পায়ে হেঁটে ঘুরতে চারিপাশটা। এই গেটটার পরেই এই যে ডান দিকে দেখছেন, এটা হচ্ছে চিলাপাতার জঙ্গল। পুরোটা ফেন্সিং করা আছে বাইসনদের জন্য, কারণ এরা কিন্তু হচ্ছে একটুখানি মাথা খারাপ প্রাণী, যখন তখন এদিক ওদিক চলে আসে ছুটে, তাই জন্য ইলেকট্রিক ফেন্সিংটা করা। এখান থেকে হাতিও বেরোয়, কারণ হাতির কোনো ফেন্সিংয়ের দরকার নেই, একটা পায়ের চাপেই সব শেষ। তাই ওইখানটা দিয়ে পেরিয়ে আমরা হেঁটে হেঁটে ঘুরছি গ্রামের ভেতর দিয়ে। এই গ্রামটা একটু পেরিয়ে গেলেই পেছন দিকে আছে বুড়াবিশা নদী, যথেষ্ট খরস্রোতা। বর্ষাকালে তার রূপ কিন্তু একদম আলাদা, কিন্তু এখন সে বড় মায়াবী হয়ে বয়ে যাচ্ছে, ধীর স্থির শান্তভাবে। আমরা সেইটারই রূপ দেখতে চললাম। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা হেঁটে এগিয়ে চলেছি। রাস্তা কিছু কিছু জায়গায় বুঝতে পারছিলাম না বলে গ্রামবাসীদেরকে জিজ্ঞেস করছিলাম। এই যে আমাদের ছানাগুলো এই কুকুর ছানাদের দেখে বড় আনন্দ পেয়েছে, তাই ওদের সঙ্গে কিছুক্ষণ খেলা করে এগিয়ে চলেছি। এখানে যেতে যেতেই দেখলাম একজোড়া ময়ূর বেশ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমাদের বাচ্চাগুলো এতই শান্ত যে তাদের আওয়াজে ময়ূর যে কোথায় ঢুকে গেল আর তাদেরকে আমি খুঁজে পেলাম না। দেখুন ময়ূর কেমন দৌড়ে দৌড়ে পালাচ্ছে, বুঝেইছে এসছে এখানে দুটো দস্যু। এইবার পৌঁছে গেছি নদীর ধারে। নদীটা কিন্তু বেশ ডিপ ছিল মাঝখানে, তাই মূর্তি নদীতে যেমন এপার ওপার করেছিলাম আগের যখন প্রথম গেছিলাম, সেটা এখানে করতে পারিনি। খালি পাড়ের কাছেই কয়েকটা পাথরের ওপর দাঁড়িয়ে নিজেরা কটা ছবি তুলে ভিডিও তুলে উঠে পড়লাম পাড়ে, কারণ হেঁটে আবার বেরোবো। তাড়াতাড়ি হোটেল ফিরে খেয়ে দিয়ে আবার তো গাড়ি নিতে আসবে আমাদেরকে জঙ্গল সাফারির জন্য। এই পরিষ্কার স্বচ্ছ জলে নিজেদের পাগুলো দেখে বেশ ভালোই লাগছিল, তাই কটা ছবি তোলার মিস করতে পারিনি। এখানে ছবি তুলে চলে গেলাম ব্রিজের কাছে। এইখানে নাকি দাঁড়ালে রাত্রেবেলায় অনেক জন্তু জানোয়ারকে দেখতে পাওয়া যায়, কারণ তারা জল খেতে আসে। কিন্তু আমরা তো আর অত সাহসী নই যে রাত্রেবেলায় এসে দাঁড়াবো। এইটা হচ্ছে চিলাপাতার কোর জঙ্গল এরিয়া। এই দিকটাতেই নাকি রাইনো, বাঘ, হাতি এরা জল খেতে আসে। কিছু কিছু কিন্তু হরিণও আসে। এখানেও একটা দূরে হরিণ ছিল, কিন্তু আমি ক্যামেরায় সেটাকে বন্দি করতে পারিনি, সে আওয়াজে হয়তো চলে গেছে, কারণ হরিণদের শ্রবণ শক্তি প্রচণ্ড প্রখর। আর এই যে এনার পা ধোয়া হচ্ছে, আমরা ওই ব্রিজ দিয়ে যখন নেমে এসেছি ইনি পাকে ঢুকে গেছিলেন, তাই ওনার বাবা ওনাকে টেনে তুলে ওখানের নদীতেই পাটা ধুইয়ে এখানে সেই পাথর ছোঁড়ার খেলাটা খেলা হচ্ছে, যে কার পাথর কতগুলো টিপ পড়তে পড়তে কত দূর যেতে পারে। এগুলো দেখতে দেখতে কয়েকটা ফটোশ্যুট করে আমরা এখান থেকে আস্তে আস্তে উঠে গেলাম। এই নদীর পাড় থেকে ওঠার সময় দেখতে পাই একটা ওয়াচ টাওয়ার। মোস্ট প্রবাবলি এটা হয়তো ফরেস্ট গার্ডদের জন্য। তাই আমার পতিদেবের শিশুসুলভ মন আটকে রাখতে না পেরে সে এই ডাল বেয়ে বেয়ে উঠে পড়লো, যেটা সিঁড়ির মতন করা। আর আমার নিচে পুত্র কাঁদতে লাগলো যে বাবা তাকে ছেড়ে ওপরে কেন উঠে গেল। সে এটা বোঝে না যে এত বড় বড় সিঁড়িগুলো সে উঠবে কী করে তার এই ছোট্ট ছোট্ট পায়। এবার ওখান থেকে নামার পালা। নামতে গিয়ে পায়ে বেশ টান ধরেছিল অনির্বাণের, কারণ ও প্রথমে তো খুব জোশে পড়ে উঠে গেছে, নামার সময় কিন্তু বেশ কষ্ট হচ্ছিল, কারণ এখানকার ফরেস্ট গার্ডরা যথেষ্ট অ্যাক্টিভ, কিন্তু আমরা হয়তো এতটা অ্যাক্টিভ থাকি না। ওইখান থেকে সব ঘুরে দেখে ঠেকে নিয়ে আমরা আসি একটা ছোট্ট রেস্টুরেন্টে। ভাবলাম একটু চা পকোড়া খাবো, কিন্তু এই রেস্টুরেন্টটা খুব একটা চা পকোড়ার জন্য নয়। যারা ড্রিঙ্কস করতে আসবে তাদেরকেই ওরা পকোড়া বা ড্রিঙ্কস সার্ভ করবে দিনের বেলা, কিন্তু এছাড়া চা বা পকোড়া আমাদেরকে দেয়ও নি, আর আমাদের কোনো অর্ডারকে তারা এন্টারটেনও করেনি। কিন্তু আমাদের বাচ্চারা এই পার্কটাতে এসে বেশ এন্টারটেনড হয়েছিল, তাই ওরা এখানে দোলনা দুলে, স্লিপ কেটে, আর তার সঙ্গে বাচ্চার মারাও কিন্তু একটু দোলনা দুলে নিয়েছিল। সব করে আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে হোটেলের দিকে রওনা হলাম, যে স্নান টান সেরে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে রেডি হব জঙ্গল সাফারির জন্য। তাই এখানে থেকে উঠে পড়লাম আমরা, কারণ
দুর্ভাগ্যবশত এই হোটেলের লোক আমাদেরকে না পকোড়া দিল না চা দিল। আমরা স্নান করে এলাম আমাদের হোমস্টের পেছন দিকটাতে। এইটা হোমস্টেরই একটা পুকুর, গেট করা আছে এবং দেখুন ফেন্সিংও করা। এই পুকুরে নাকি প্রচুর মাছ আছে, কিন্তু মাছ ধরা যায় না, কারণ জায়গাগুলো বেশ পিছল হয়ে আছে, ধারগুলো। এগুলোরও নাকি কাজ হবে, যাতে এখানটা একটু পার বাঁধিয়ে দেওয়া যেতে পারে। এই যে চলে এসছে গরমা গরম খানা, আমি সবাইকে সার্ভ করে দিচ্ছি। ভাত, ডাল, শিম ছেচকি, কুরকুরে আলু ভাজা, মাছের ঝাল এবং মূলো শাক ভাজা, সঙ্গে আলু ফুলকপির তরকারি। এত কিছু দিয়ে খাবার চলে এসছে। এরপরে আছে চাটনি ও পাঁপড়, আর সঙ্গে জল। এখানে জল যেহেতু খুব একটা পরিষ্কার নয়, তাই আমরা মিনারেল ওয়াটার কিনেই খেয়েছি। আমাদেরকে সেটাই হোটেল থেকে সাজেস্ট করেছিল। একদম ভরপুর খাওয়া দাওয়া খেয়ে রেডি হয়ে চেপে পড়লাম জঙ্গল সাফারি জিপে। চলে এসছে আমাদের ড্রাইভার দাদা, যিনি আমাদেরকে এখন নিয়ে যাবে চিলাপাতা রেঞ্জ অফিসে। এদিকে কাঞ্চনদা দাঁড়িয়ে আমাদেরকে সব ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে, উঠে পড়ুন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখানে আমাদের কিন্তু একটা প্রবলেমও হয়েছিল। সেটা হচ্ছে যে আমাদের এই গাড়িতে কিন্তু আরও দুজন আউটসাইডার উঠবে, কারণ যেহেতু স্লট পুরো ফুল ছিল, তাই একলা গাড়ি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। তাই আমাদের সঙ্গে আরও দুজন চিলাপাতা রেঞ্জ অফিস থেকে উঠে পড়বে। তাই চলো, আমাদের সঙ্গে জঙ্গল সাফারি করবে তোমরা। এই চলে এসেছি চিলাপাতা রেঞ্জ অফিসের সামনে। এখানে আমরা ওয়েট করছি কখন আমাদের গাড়ি স্টার্ট হবে। আর এই যে এক দল ছেলেপুলে দেখছো, এরা কিন্তু এসছে কোনো কলেজ থেকে। এরা প্রায় 30 জনের গ্রুপ ছিল। এই আমরা রওনা দিলাম আমাদের স্টার্টিং পয়েন্ট অফ জঙ্গল সাফারি। এই চিলাপাতার গ্রাম দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা চিলাপাতার জঙ্গলের দিকে। ঢুকবো আমরা কোর জঙ্গলে। আচ্ছা, যেহেতু প্রথমেই বললাম যে আমাদের গাড়িটা আরও দুজনের সঙ্গে শেয়ার করতে হয়েছে, ওনারা বেশ ভালো ছিলেন, কিন্তু আমাদের মধ্যে আমার হাজব্যান্ড এবং শ্রুতির হাজব্যান্ডের মধ্যে যে কোনো একজনকে বসতে হতো। তাই ওরা দুজনে ঠিক করলো যে প্রথম ধাপটা বাপ্পাদা বসে যাবে গাড়ির সামনেটাতে, সামনের সিটে। গাইড দাদা তো আমাদের জিপের পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলেন। আর পরে যখন সিসি লাইন ওয়াচ টাওয়ার থেকে আমরা ব্যাক করব, তখন অনির্বাণ গাড়ির সামনের সিটে বসে আসবে, যাতে দুজনেই জঙ্গলের একটা আলাদা উপলব্ধি নিতে পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই হুটখোলা জিপে জঙ্গল ঘোরার মজাই আলাদা। এই শীতকালের হাওয়া, পরন্ত রোদ, তার অনুভূতিটা যেন একটু অন্যরকম। বেশ ভালো লাগছিল। কনকনে হাওয়া হলেও কিন্তু মজা পাচ্ছিলাম বেশ। এইবার আমরা যাচ্ছি এগিয়ে। এই শুরু হলো আমাদের জঙ্গল সাফারি। জঙ্গলে ঢুকতে না ঢুকতেই দেখা মিলল একটি বার্কিং ডিয়ারের। সে শান্ত মনে খাচ্ছিল পাতা, কিন্তু আমাদের আওয়াজে সে হয়ে গেল পলাতকা। সে পালালো। সে এত আওয়াজ আর নিতে পারল না, তাই সে কিন্তু আমাদের সঙ্গে দেখা দিলেও ছুট দিয়ে চলে গেল জঙ্গলের ভেতরে। তাকে আমরা কোনোভাবেই আর দেখতে পেলাম না। এই যে অ্যারো চিহ্নটা দিচ্ছি, এইখানেই সে দাঁড়িয়েছিল, কিন্তু পালিয়ে গেল। আমি জুম করার চেষ্টা করি, কিন্তু সেইভাবে কিন্তু দেখতে পাইনি, কারণ চিলাপাতা হচ্ছে একটা উডল্যান্ড এবং গ্রাসল্যান্ডে ভর্তি। উডল্যান্ড এতটাই বেশি যে আপনার আশেপাশে জীবজন্তু থাকলেও আপনি কিন্তু সেটাকে বুঝে নিতে পারবেন না। এইখানে মনের মানুষের শুটিংও কিন্তু হয়েছিল, তাই এই জায়গাটা কিন্তু খুব ফেমাস স্পট। আর এখানে কিন্তু জীবজন্তু জল খেতেও আসে। দেখতেই পাচ্ছেন যে পাড়ের মতন হয়ে আছে। আমরা ঢুকে চললাম আরও গভীর জঙ্গলে, যদি কোনো কিছু দেখা পায়। কিন্তু সব থেকে বেশি দেখেছি ময়ূর। ময়ূরে চিলাপাতা ভর্তি, তাই এগিয়ে চলেছি জঙ্গলের ভেতর। হাতি এই রামসুপুরির গাছটাকে পুরো নিজের সুর দিয়ে ঠেলে ফেলে দিয়েছে, তাই রামসুপুরি গাছকে আর দাঁড়ানো দেখলাম না, সে শুয়ে পড়েছে। এইটা ছিল নলরাজা দুর্গের প্রথম বাউন্ডারি ওয়াল। আমরা এগিয়ে চলেছি নলরাজা দুর্গের দিকে। এইটা তার প্রবেশদ্বার, যেটি মাটির তলায় অনেকটাই ঢুকে গেছে। তার অবশিষ্ট কিছুটা মাত্র দেখা যাচ্ছে এখন। এটা দেখে আমরা এগিয়ে চললাম আরও গভীর জঙ্গলের দিকে, যদি নতুন কিছু দেখা মেলে। আমাদের সঙ্গে এই স্লটে প্রচুর লোক ছিল। এখানেও একটা হরিণ ছিল, এই দেখুন দেখা যাচ্ছে। হরিণটা কিন্তু টুক করে পালিয়ে যাবে। এটাও একটা বার্কিং ডিয়ার, এও কিন্তু দেখুন চলে গেল।
এও কিন্তু বেশিক্ষণ দাঁড়ালো না। আমাদের যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে 3:30 স্লটে ইউজুয়ালি প্রচুর সাইটিং পাওয়া যায় জীবজন্তু, কিন্তু এই সময় যেহেতু পুরো গাড়ি মানে 54টা লোকই ভর্তি ছিল, কারণ প্রত্যেকটা স্লটে 54টা করেই কিন্তু লোকজন ঢুকতে পারে, মানে 9টা জিপ আছে, তো 9টা জিপই কিন্তু ঢুকেছিল, এবং যার ফলে অতিরিক্ত গাড়ির অ্যাক্সিলারেটরের আওয়াজ এবং মানুষজনের কথাবার্তার জন্য জীবজন্তু কিন্তু অনেক ভেতরে ঢুকে গেছিলো, তাই সাইটিং খুব কম হয়েছে। এখানে ফরেস্ট গার্ডরা কুনকি হাতির পিঠে চেপে জঙ্গল সাফারি করতে বেরিয়েছে। ওরা দিন শেষে যে লাস্ট ইন্সপেকশনটা সেটা করে বেড়ায় এই গ্রাসল্যান্ডের দিকে। এটা জলদাপাড়া রেঞ্জ, তাই এখানে গ্রাসল্যান্ড অনেক বেশি। রাইনোসেরাস, হাতি এগুলো স্পট করার চান্সেস থাকে এই জায়গায়, সিসি লাইন ওয়াচ টাওয়ারের কাছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা কিন্তু কিচ্ছু দেখতে পারিনি, খালি দূর থেকে আপনাদেরকে কুনকি হাতি হয়তো দেখাতে পারবো। কুনকি হাতি দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি সিসি লাইন ওয়াচ টাওয়ারের দিকে। প্রচণ্ড উঁচু উঁচু সিঁড়ি, আর ওই যে আসছে আমার হিরো এবং আমার ছোট্ট হিরো, দুজনে দৌড়তে দৌড়তে উঠছে ওপরে। এই ওয়াচ টাওয়ারটার থেকে ভিউটা দুর্ধর্ষ, নদী বয়ে যাচ্ছে আর ঘন গ্রাসল্যান্ড। কিচ্ছু দেখতে পেলাম না, কারণ ধীরে ধীরে পড়ন্ত রোদে কুয়াশাও যেন নেমে আসছে, তাই সব যেন কেমন ধোঁয়াশা ধোঁয়াশা। এবার জঙ্গল থেকে বেরিয়ে যাওয়ার পালা, তাই সিসি লাইন ওয়াচ টাওয়ারের সামনে দাঁড়িয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। সেই ছবিগুলো আমাদের মনের মণিকোঠায় থেকে যাবে যে আমরাও জঙ্গলে ঢুকেছিলাম, এবং কিছু না হলেও কয়েকটা হরিণ, সাম্বার এবং পার্কিং ডিয়ার তো দেখতে পেয়েছি। তাই আমাদের গ্রুপ ফটো তুলে আমরা জিপে উঠে এগিয়ে চললাম। আমাদেরকে ওইখানে কিছু গাইড দাদা বলল যে এখন যাওয়ার পথে নাকি লেপার্ড সাইটিং হবেই হবে, কিন্তু সব বিফলে গেল। অনেক আশা নিয়ে বেরিয়েছিলাম, কিন্তু কোনো লেপার্ডেরই দেখা মিলল না। রাস্তায় যেতে যেতে কিছু জায়গায় দাঁড়িয়েছিলাম ঠিকই, যে হয়তো মানে ফুসফাস কিছু আওয়াজ হচ্ছিল ঘাসের মধ্যে বা গাছগাছালির মধ্যে, কিন্তু দেখতে কিছুই পেলাম না। খালি একটা খুব পুরনো পার্কিং ডিয়ার দেখলাম, কুচকুচে কালো আর তার বিশাল শিং। সেইটা দেখে জঙ্গল সাফারির ছবির কিছু দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। এবার জঙ্গল সাফারি থেকে পৌঁছে গেলাম ট্রাইবাল ডান্সের সাইটে। ট্রাইবাল ডান্সের ঢোলওয়ালা আসেনি বলে তারা নিজেরাই হাতে বাজনা বাজিয়ে গান গেয়ে আমাদেরকে ট্রাইবাল ডান্স দেখালো, তাদের ডেলি নিত্য জীবনযাপনের গল্প। আমরা তারপরে ফিরে এলাম আমাদের হোমস্টেতে। এই রাতের অন্ধকারে যখন লাইটগুলো জ্বালানো হয়েছে, হোমস্টেটাকে অপরূপ সুন্দর লাগছিল। মনে হচ্ছিল সত্যি এই 2 দিন থাকার জন্য একটা দারুণ ঠিকানা বেছে নিয়েছিলাম আমরা, যেখানটা এতটা সুন্দর, এতটা মায়াবী, এতটা অপরূপ শান্ত পরিবেশ, খালি ঝিঝি পোকার ডাক আর একটা কেমন যেন অনুভূতি, জঙ্গলে আছি। মনে ভয় থাকলেও একটা আলাদাই প্রশান্তি ছিল। আমাদের জন্য ওয়েট করছিল গরমা গরম পকোড়া এবং চিকেন বারবিকিউয়ের জন্য সবকিছু রেডি করে রাখা। একটা গান চালা রে, গান চালিয়ে দাও একটা। গান চালাবো? হ্যাঁ, পাহাড়ি গান চালা, পাহাড়ি আদিবাসী। ওরা যে গানটা নাচছিল, কাল হজল লেহে কুছিলা তল লেহে বাজলো হো সনাতন। পুটলাটা গান গেতে তো পুটলা ওই এটা শান্তিনিকেতনের গানটা গেতে না। পিন্ডারে পহলা সেরবন, পিন্ডারে পহলা সেরবন, পলাবো পালাবো মন, পিন্ডারে পহলা সেরবন, পলাবো পালাবো মন। লেংটি ইঁদুরে ঢোল কাটে, লেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে গটরি পিরিতির ফুল ফুটে, গটরি পিরিতির ফুল ফুটে। দারুণ হচ্ছে। আরেকবার কর। ওরাও একা থাকে, ওদের ভালো লাগছে। পিন্ডারে পহলা সেরবন, পলাবো পালাবো মন, পিন্ডারে পহলা সেরবন, পলাবো পালাবো মন। লেংটি ইঁদুরে ঢোল কাটে, আমার স্টার মেকার আছে। ইঁদুরে ঢোল কাটে।
কাটে ও কাটে রে কাটারে পিরিতির ফুল ফুটে আরে ও ওখানে শুয়ে আগুন পোয়াচ্ছে। ও যাচ্ছে একটু আগুনে টাকটা আনটা। কাটারে পিরিতির কিছু শুনছেই না। গরম গরম লঙ্কার চপ সার্ভ করেছিল। তারপরে আমরা বারবিকিউ স্টিকগুলোকে আগুনের ওপর বসালাম, শুরু করলাম আমাদের চিকেন বারবিকিউ। যথেষ্ট সুন্দর ম্যারিনেট করা হয়েছিল, আর আমরা সেগুলো আস্তে আস্তে শেখে শেখে বেশ রোস্ট করে খাওয়া শুরু করলাম। রাতে ডিনারে খেয়েছিলাম ভাত, রুটি, মাংস কষা, আলু ভাজা, ডাল। কিন্তু তার ছবি আমি তুলতে ভুলে গেছি। কিন্তু প্রথম দিনটা দারুণ কাটলো। পরের ভিডিওটা দেখতে ভুলো না। টিল দেন, বাই।